নিয়ত খারাপ। নিয়ত খারাপ কার? সরকারের। দেখেন, আমি একটা কথা বলি, সে কথাটা অনেকে হয়তো পছন্দ করবেন না। জুলাই নিয়ে অনেক সময় আমরা আলাপ করি না, প্রায় আলাপ করি, জুলাইয়ের চেতনা বলি না। আমার বিবেচনায় বাংলাদেশের এই রাজনীতির যে বিভক্তি বলেন, রাজনীতির যে পরস্পরের প্রতি প্রতিহিংসামূলক আচরণ, পরস্পরকে নিশ্চিহ্ন করার যে প্রবণতা, এই সব কিছুর মূলে হলো এই চেতনা শব্দটা। এই চেতনাটা যখন কেউ বলে, আমি তার মধ্যে একটা মতলব দেখতে পাই। যেই বলুক, মুক্তিযুদ্ধের চেতনা যখন বলে, যখন জুলাইয়ের চেতনা বলে, আমি যে বলে তার মধ্যে আমি একটা মতলব দেখতে পাই। সে এই কথাটা বলার মাধ্যমে আমাদের দেশটাকে বিভক্ত করতে চায়। এগুলো আমার অবজারভেশন। দেখেন, গত 15 বছর, আমি যদি 15 বছর ধরি, কিন্তু জুলাইটা যখন সংগঠিত হয়েছিল তখন তো নিশ্চয়ই যে রহিন হোসেন প্রিন্স ভাই যেটি বলছেন যে যেটির আকাঙ্ক্ষা গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষা ছিল এবং আকাঙ্ক্ষা মানুষের কাছে থাকে। চেতনাটা হলো বাণিজ্যের ব্যাপার, একটা বাণিজ্যিক উপাদান। এটি তো যারা বলেন তাদের জন্য, কিন্তু রাষ্ট্রের জন্য তো গণতন্ত্র এবং বৈষম্য মুক্তি এই চেতনাটা আসলে অত্যাবশ্যক ছিল সে সময়। মানুষ সেজন্যই রাস্তায় নেমে এসেছিল। আমি আপনাকে আবার বলি, যে রাস্তায় নেমেছিল সে কোনো চেতনা বুঝতো না। তার মধ্যে হয় আকাঙ্ক্ষা ছিল অথবা রাগ ছিল, ক্ষোভ ছিল। সে চেতনা বুঝতো না রে ভাই। চেতনা অন্য জিনিস। চেতনার নামে যেটা করা হয়েছে, আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলে আস্তে আস্তে, আপনাকে আমার বলতে দেন, তাহলে আপনি ধারাবাহিকভাবে আপনি ওই থামান, তাহলে আমি পারবো না। কিন্তু দেখেন, 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বলে না, মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু কি করলেন? একদলীয় শাসন কায়েম করলেন। ওটা কি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে ছিল? যখন কেউ মুক্তিযুদ্ধ করে তখন কি মুক্তিযোদ্ধাদেরকে বলা হয়েছিল তোমার ঠিকঠাক মতো যুদ্ধ করো, তারপরে আমি সব দল ভেঙে দিয়ে এক দল করবো? বলা হয়েছিল এটা? না, হয়নি। তো চেতনা তো ওখানে উনি চেতনার 12টা বাজে দিচ্ছেন, কিন্তু চেতনার নামে চেতনার 12টা বাজেছেন। আপনি আরো পরে আসেন, আমি মাঝখানে অনেকগুলি গ্যাপ দিলাম, যেহেতু অন্যরা তো একবার চান্সই পায় না। মুক্তিযুদ্ধের একমাত্র সোলে যেন আওয়ামী লীগ, তাই না? তারা তো নিজেদের এইভাবে প্রতিষ্ঠা করছে যে আমি, যে আওয়ামী লীগ না করবে সে যদি সেক্টর কমান্ডার হয় তাও সে মুক্তিযোদ্ধার চেতনার বিপক্ষে কাজ করতেছে। তারা তো এটিতে এস্টাবলিশ করার চেষ্টা করছে। মেজর জলিল সে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, কারণ সে আওয়ামী লীগ হয় নাই। জিয়াউর রহমান বিএনপি করছে, অতএব সে আইএসএর এজেন্ট। তার মধ্যে মুক্তিযুদ্ধের কোনো চেতনা ছিল না। তাহলে সে যুদ্ধগুলো কেন ভাই? এই লোকগুলি সেক্টর কমান্ডার হলো কেন? এখন কার চেতনা আছে, কার চেতনা নাই, এই সার্টিফিকেট তো দিছে আওয়ামী লীগ। আচ্ছা, আপনি আমাকে বলেন, এস আলম যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করছে, সরকার তাকে করতে দিছে, এটা কি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আসলো? একটা চেতনা তো ছিল। বলেন, এই চেতনার মধ্যে ছিল? ছিল না তো। সামিট গ্রুপ যেটা করছে, এটা কি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে ছিল? যে বিয়ে আপনার যে কি বলে কানাডায় যে আপনার বেগমপাড়া করছে, এটা কি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায়? অবশ্যই না। এগুলো তো চেতনার নামে তারা এগুলো করছে। কে করে না? আওয়ামী লীগে বলেন তো, আওয়ামী লীগের কোন মন্ত্রীর বিদেশের জায়গা নাই, বিদেশি প্রপার্টি নাই, কার নাই? এগুলো কি চেতনার সঙ্গে সাংঘর্ষিক নাকি চেতনার সঙ্গে যায়? এটা কোনটা? তো এরা চেতনার নামে চেতনাকে 12টা বাজে দিচ্ছে। একই জিনিস যখন আবার এই চেতনা আসছে, জুলাই চেতনা, এখন দেখেন জুলাই চেতনাধারী কিছু আছে, বেশি না, মাত্র 2 বছর আগে তাদের কি অবস্থা ছিল আর আজকে কি অবস্থা হয়েছে। জুলাইয়ের কি কোনো সোল এজেন্ট আছে? আছে, সোল এজেন্ট আছে তো। জুলাই যারা সোল এজেন্ট তাদের তো কোনো ভূমিকা ছিল না, আমি বলবো ওইভাবে। এরা কেউ গুলি খেয়েছে? কেউ খেয়েছে? এরা এখন সোল এজেন্ট হয়ে গেছে। এরা এখন মানে মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড হয়ে গেছে। জুলাইয়ের চেতনা যেটা বলি আমরা, এটা যে পুরো একটা নাটক, একটা বাণিজ্য, এর বড় প্রমাণ হলো জুলাই অভ্যুত্থানের পর যে সরকারটা গঠন করা হয়েছে, তাদের কি জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল? একটা রিক্সাওয়ালার যে অবদান ছিল, একটা রিক্সাওয়ালার যে ভূমিকা ছিল, তার 100 ভাগের 1 ভাগ ভূমিকা কি ডক্টর ইউনূসের ছিল? আপনি আমাকে বলেন, ছিল? ছিল না তো। সে হয়ে গেল গিয়া জুলাই চেতনা বাস্তবায়নের জন্য দণ্ডমুণ্ডের কর্তা। কিভাবে সম্ভব? সে ওইখান থেকে বাইসা 3টাকে নিয়ে আসছে, যে 3জন নাকি মানে জুলাই চেতনা সিপাহ সালারের নামে পুরা ইয়াং জেনারেশনের ঐক্যটাকে ধ্বংস করে দিছে। এই 3টা, এই নাহিদ, আসিফ আর মাহফুজ,
শেষ করে দিছে ইয়াংদেরকে। তো এগুলি কি, এগুলি ইন্টেনশনে করে। চেতনা যখন শুনবেন তখনই বুঝবেন এই ধান্দাবাজ এই একটা মতলব নিয়ে আসছে। এই জন্য আমরা আজকে অঙ্গীকার চেতনা রাখিনি, আমরা রেখেছি জুলাই অঙ্গীকার ও বাস্তবায়ন। সেই জায়গা থেকে অঙ্গীকারগুলো যেগুলো ছিল জুলাই ছিল বলেন অঙ্গীকার স্পেসিফিক বলা ওকে, যেমন আজকে আমি বলি, আজকে কি আমরা জুলাই বলি না, আজকে জুলাইয়ের 2 তারিখ গেল। হ্যাঁ 2 তারিখ। ওকে ফাইন। আমি এখানে আসার আগে 2024-এর 2রা জুলাইয়ের পত্রিকাটা দেখতেছিলাম। ওই দিন দেশে একটা আন্দোলন হচ্ছিল। কি আন্দোলন জানেন? কোটা বিরোধী আন্দোলন না, ওই দিন আপনি যে কোনো পত্রিকার ফ্রন্ট পেজ দেখেন, আন্দোলনটা ছিল হলো গিয়া যে সরকার, আওয়ামী লীগ সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে একটা পেনশন স্কিমের মধ্যে আনতেছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ওই পেনশন স্কিমে যাবে না, তারা এবং না যাওয়ার দাবিতে তারা কর্মবিরতিতে ছিল। ওই শিক্ষকগুলি কারা? সব কিন্তু হাসিনার পাচাটা। হাসিনার পাচাটা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতিতে গিয়েছিল, তাদের ওই পেনশন স্কিমে তারা যাবে না এই দাবিতে। এটা কিন্তু আন্দোলন ছিল ওই সময় একটা। তো জুলাই চেতনা কই? বিশ্ববিদ্যালয়গুলোতে তখন আমি ক্লাস বলছি বন্ধ ওই ছিল। জিনিসটা কিন্তু এরা পেয়ে গেছে বাই চান্স। যাক, আমি ওই আলোচনা যাচ্ছি না। ঘটনা হলো জুলাইয়ে মানুষের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা ছিল কি জানেন? প্রথম আকাঙ্ক্ষা ছিল হাসিনাকে পা ফেলাইতে হবে, আর কিচ্ছু না। ওই যে ওরা বলে না 9 দফা থেকে 1 দফা হয়েছে। 1 দফা কি? 1 দফা কি ডক্টর ইউনূসকে আনতে হবে? এটা না। 1 দফা কি আসিফ মাহমুদকে সমবায় মন্ত্রী বানাইতে হবে? না, তাও না। 1 দফা এটাও না যে মাহফুজকে মানে মাস্টার মাইন্ড হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে, ওটাও ছিল না। 1 দফা ছিল হাসিনাকে নামাতে হবে, আর কিচ্ছু না। ওইটাই হলো জুলাইয়ের মূল অঙ্গীকার, যে আমি হাসিনাকে চাই না, আমি এই স্বৈরাচারকে চাই না। মানুষ ওইটা বলতে আসছে। যেই মাত্র সে নামছে, চলে গেছে, মানুষ যার যার মতো ঘরে চলে গেছে। এখন সিপাহসালা হিসেবে যারা দাবিদার, এবং তার সঙ্গে ওই যে বলি না আমরা ডিপ স্টেট, অমুক স্টেট, তমুক স্টেট বলি যারা, এই ধান্দাবাজরা এসে নিয়ে ডক্টর ইউনূসকে নিয়ে আসছে। ডক্টর ইউনূসের দায়িত্ব নেওয়ার আগে 5 তারিখে 6 তারিখে কোনো একটা পাবলিক বলছে যে ডক্টর ইউনূসকে না বানাইলে আমরা আবার আন্দোলন করব? বলছে কেউ? বলে নাই তো। ডক্টর ইউনূস আসছে, আইসা নিয়ে তারপরে কি করছে, তার দোস্ত দোস্ত যারা আছে, বান্ধবী আছে, এদেরকে আইনে বিভিন্ন পদে বসাই দিছে। জুলাই আন্দোলন যখন চলে তখন যে আপনি আন্দোলনকে যে বলতেন যে তোমরা ভালোভাবে আন্দোলন করো, যদি আন্দোলন সফল হয় তাহলে নূরজাহান বেগমকে আমরা স্বাস্থ্য উপদেষ্টা বানাবো, যেটা বলতেন, আপনি মার খেতেন ওইখানে। বলতেছে কে নূরজাহান বেগম, তাহলে স্বাস্থ্য উপদেষ্টা বানাইতে হবে। জুলাই আন্দোলনের মধ্যে কি নূরজাহান বেগম তাদের মাথায় ছিল? ছিল না, কেউ ছিল না। এই সবগুলি লোক হলো সুবিধাভোগী পাইছে। কাজল লেখার গল্প শুনছেন ছোটবেলায়? শুনছেন? ওই কাজল লেখার সুচ কুমার থাকে একজন, রূপকথার গল্প। তার সারা শরীরে সুচ বিধানো থাকে। সে একটা একটা করে সুচ তুলে, এবং তাকে বলে যে সমস্ত সুচ তোলার পরে চোখের 2টা আর তুলে না, ভাবে যে আমি তো ক্লান্ত, আমি একটু গোসল টোসল করে আসি, তারপরে চোখের 2টা খুলবো। গোসল করতে যে সে একজন দাসীকে কিনে, তাকে কাকন দিয়ে কিনে, নাম হলো কাকন দাসী। ওই কাকন দাসীরা বলে তুমি যাও, ওই কুটিরে যাও, ওখানে রাজকুমার শুয়ে আছে, সব কাহিনী বলে। কাকন দাসী আসে করে কি চোখের 2টা সুচ তুলে বলে আমি তোমার বাঁচাইছি, তুমি আমার বিয়ে করো। সে বিয়ে করে। এখন এরা হলো চোখের 2টা সুচ তোলার লোক। সারা দেশে সুচ জনগণ তুলছে। তার মধ্যে গৃহবধূ ছিল, তার মধ্যে কিশোর ছিল, তার মধ্যে রিক্সাওয়ালা ছিল, সবাই ছিল। চোখের 2টা তুলে আগে আমি তুলছি। আরে বীর, এই জায়গাটা 5 আগস্টের যে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই সরকারের পতনের সাথে সাথে মানুষের আকাঙ্ক্ষা মানে কি? মানবাধিকার যেন নিশ্চিত থাকে, মানুষের বিচারটা যেন মানুষ সঠিক বিচারটা যেন পায়, প্রশাসনগুলো যেন দলীয়করণ না হয়, এই আকাঙ্ক্ষাগুলো কি মানুষের ছিল না? অন্ততপক্ষে বাজারটা যেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যেন স্বাভাবিক থাকে, নাকি শুধু হাসিনার পতন হওয়ার পরেই মানুষ শুধু ঘরে চলে গেলেন? এখানে এই দুটার মধ্যে না কোনো পার্থক্য নাই। পার্থক্য নাই কোনো, সেটা আমি বলি। ওই যে একটা মানে একটা গল্প বলি আপনাকে। একটা গ্রামে একজন লোক ছিল, তার আদব কায়দা খুব ভালো ছিল, এবং সবাই তাকে বলতো ভাই তুমি এত ভালো আদব কায়দা কার কাছে শিখলা? এটা আমি শিখছি বেয়াদবের কাছ থেকে। কীভাবে? আমাদের গ্রামে একজন বেয়াদব ছিল, আমি তাকে ফলো করতাম, সে যা যা করতো আমি ওইগুলো করতাম না, তাই আমি এখন অটোমেটিক হয়ে গেছে এটা।
এখন মানুষের আকাঙ্ক্ষা কি ছিল জানেন? মানুষের আকাঙ্ক্ষা ছিল শেখ হাসিনা সরকার যা যা করে সেগুলো যেন না হয়, না করে। এক্স্যাক্টলি। সিম্পল, আর কিছু না। সে নিজেও জানে না সে কি চায়। সে খালি চায় যে আমি এটা চাই না, আমি ভোটের ক্ষেত্রে এটা চাই না, আমি চাঁদাবাজির ক্ষেত্রে এটা চাই না, আমি আইনের শাসনের ক্ষেত্রে এটা চাই না, আমি বিচার বিভাগে এটা চাই না। তো এখন আপনি বরং মিলিয়ে নেন ওই সময়ের সঙ্গে এখন কি কি চেঞ্জ হয়েছে। আপনি যেগুলো যেগুলো চেঞ্জ না হয়েছে আপনি বুঝেন না, আমার বুঝেন কেন? আপনি বুঝেন না, আপনিও বুঝেন। হ্যাঁ, আমিও বুঝি। যেগুলো যেগুলো চেঞ্জ হয় নাই, মনে করবেন ওই ওই জায়গায় জনগণের আকাঙ্ক্ষা মিটে। যেমন ধরেন বিচার বিভাগ, হ্যাঁ, বিচার বিভাগ কোনো চেঞ্জ হয় নাই, পৃথক সচিবালয় করা হয়েছিল, সেটাকে ওটা তো নাই এখন, বিলুপ্ত করে দেওয়া হয়েছে। ওটা তো নাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক সমালোচনা করি, তারপরেও তারা তো কিছু কিছু কাজ করেছিল যেটা নাকি হাসিনার চেয়ে বেটার। হুম, তার বিচার বিভাগে আলাদা একটা সচিবালয় কাজটা শুরু করেছিল, হুম, ওটা হাসিনার আমলে যা ছিল তার চেয়ে বেটার ছিল। হয়তো আরো বেটার করা যায়, আমি না করছি না, কিন্তু ওইটাই চূড়ান্ত প্রাপ্তি আমি তাও বলছি না, কিন্তু ওইটার যদি এটা বেটার ছিল। কিন্তু এই সরকার কি করলো, ওইটা আগে বাদ দিল, বাদ দিয়ে বললো আমি বেটার করব। ওকে আপনি করেন, খুব ভালো, এটা কিন্তু অত্যন্ত শুভ একটা আকাঙ্ক্ষা। তো আপনি আরো ভালো করবেন, তো আরো ভালো করতে যে আপনি ওটা যখন বাদ দিলেন তখন অটোমেটিক্যালি সবচেয়ে খারাপটা চলে আসলো না? হুম, সবচেয়ে খারাপটা। তো আপনি সবচেয়ে খারাপটা ধারণ করতে পারছেন, কিন্তু অধিকতর ভালোটা আপনি ধারণ করতে পারলেন না। আপনি বলতেন আমি এটা আরো চেঞ্জ করবো, আপাতত ওটি থাকলো, আপাতত যে পর্যন্ত অগ্রসর হয়েছে ওইখানে, কারণ ওখানে আপনার কাজ শুরু হয়ে গেছিল, হুম, ওখানে তো টাকা পয়সার ইনভলভমেন্টও হয়েছিল। লোকবল নিয়োগ হয়ে গিয়েছে। তাহলে আপনি যখন এটা চেঞ্জ করলেন মানেটা কি? মানে আপনি চেঞ্জ চান না। আপনি মুখে যা কিছুই বলেন না কেন ভাই, আপনি বলবেন যে আমি আমি একটা আধুনিক প্রাইম মিনিস্টার পাইছি, আপনি বলবেন যে আমার প্রাইম মিনিস্টারের মধ্যে অনেক চিন্তা ভাবনা আছে, আপনি বলবেন যে আমার প্রাইম মিনিস্টার অপচয় করে না, সব ভালো, কিন্তু নিয়ত খারাপ। নিয়ত খারাপ কার? সরকারের। প্রাইম মিনিস্টারের তো না। আমি তো সরকার, প্রাইম মিনিস্টার সরকারের তো পার্ট। উনি হয় থামাতে পারছেন না, হয় থামাতে পারছেন না, অথবা থামাচ্ছেন না, এটা ওনার ব্যাপার। এটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হলো অ্যাজ এ হোল যে ঘটনাটা ঘটলো বিচার বিভাগ নিয়ে, সেটা তো আগের মতো রয়ে গেল। তো আগের মতো যেটা ছিল খারাপ, আমি তো সেটার পতন চেয়েছি, আমি তো সেটার পরিবর্তন চেয়েছি। পরিবর্তন কিঞ্চিত হয়েছিল, আপনি সেই কিঞ্চিত ট্রাই করলেন কি বাদ দিয়া আপনি আগেরটাই আনলেন, ভালো করলেন? করলেন না তো। আপনি দুদকে আপনি কি করলেন দেখেন, আমি দুদকটা আমি মনে করি, সবসময় মনে করি বাংলাদেশের যে কোনো সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি। হুম, এটা আমার বিবেচনা, আমি এভাবে ভাবি সবাই মনে করে। সরকারের জন্য। তো দুর্নীতি দমনের জন্য দুদকের একটা অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার করছিল। আপনি ওই অধ্যাদেশটাকে আপাতত নিলেন না যে আমি নতুন করে করবো। ওকে, ভালো কথা, অতি উত্তম। যখন আপনি অধ্যাদেশটা বাতিল করে দিলেন তখন কিন্তু হাসিনার আমলে দুদকের যে ফরম্যাট ছিল ওটা কিন্তু বাস্তবায়ন হয়, ওটা কিন্তু দাঁড়াই গেল যে এটাই আমার চলবে। এই সময়ে আপনি দুদকের চেয়ারম্যান এবং কমিশনার সবাই পদত্যাগ করলো। আমি তো বলতে পারবো না যে সরকার তাদের পদত্যাগ করাইছে, কারণ এটা তো একটা সাংবিধানিক বডি, এখানে ওরা না চাইলে কিন্তু ওনাদেরকে বাদ দিতে পারবেন না। কিন্তু ওনারা ভদ্রলোক, যদি সরকার তাদেরকে বলে তবেই তারা পদত্যাগ করে, এবং যখন পুরো কমিশন পদত্যাগ করে, একজন না সবাই, তখন বুঝতে হবে এটা সরকারের প্রত্যাশা থেকে তারা করছে। এবং তারা বলেও গেছে যে আমরা আমাদের মতো চেষ্টা করেছি, নতুন সরকার এসেছে, তারা হয়তো অনেক কিছু করবেন, কাজে আমরা পদত্যাগ করলাম। সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে পদত্যাগ করায় নাই। যেমন ধরেন আপনার বিডা আশিক চৌধুরী, তাই তো পদত্যাগ করতে পারে নাই, বলছে বলে নাই তো, রাখছে বড়। তাই তো সে কাজ করাবে। আবার ধরেন আপনার বিদেশি দূতাবাসে যুক্তরাষ্ট্রে এই যে আপনার গোলাম মর্তুজা, তাকে তো পদত্যাগ করতে পারে নাই, সে তো ইউনুসের বিশাল চামচা, তাকে তো পদত্যাগ করতে পারে নাই, সে রয়ে গেছে ওখানে। নিশ্চয়ই খেয়াল করেন, সেও রয়ে গেছে। আবার ধরেন আমাদের সাংবাদিকদের যে পিআইবি মহাপরিচালক যা আছে, এই ফারুক ওয়াসিফ নাকি ভদ্রলোক, ওনাকে পদত্যাগ করতে পারে নাই, কিন্তু দুদককে পদত্যাগ করতে পারছে। পুরা দুদক পদত্যাগ করছে। কেন পদত্যাগ করতে বলেন আপনি? যে আপনি এখানে ভালো লোক নেবেন, নিয়োগ করেন। নিয়োগও তো করেন না, আপনি তো নিয়োগও করেন না। আপনি ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসছেন,
তারা মার্চে পদত্যাগ করছে, তারপরে এপ্রিল গেল, মে গেল, জুন গেল, 3 মাস ধরে ওটা 3 প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা 3। আচ্ছা, এখন আপনি নতুন নিয়োগ করবেন, আপনাকে সার্চ কমিটি করছেন। এই সার্চ কমিটি কোন সিস্টেমে করছেন? হাসিনার সিস্টেমে করছেন। শেখ হাসিনা যে সিস্টেমটা করতো আপনি সেই সিস্টেমে করতেছেন, আপনি ওইটাকেই সর্বোত্তম মনে করছেন। আপনি যদি দুর্নীতির আগে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে যে আমি দুর্নীতি দমন করব, তাহলে তো আপনি ইমিডিয়েট ওই কাজটা করতেন। আপনার তো লোকবল আছে, আপনার সংসদে আপনার সংখ্যাগরিষ্ঠতা আছে, আপনি আপনার 31 দফায় আপনার নিশ্চয়ই একটা দিক নির্দেশনা আছে আপনি কীভাবে দুদককে পুনর্গঠন করবেন। করতেন আপনি ওইটাই, অথবা জাতীয় ঐক্যমত্য কমিশনে একটা সিস্টেম করছে ওইটা করতেন, যে কোনো একটা করতেন। আপনি কিছুই করলেন না, আপনি হাসিনাটাকে ফেরত আনলেন, আইনে চুপচাপ বসে রইলেন। এটাই কি আমরা চেয়েছিলাম? এটা কি কেউ চেয়েছিল? এটা কেউ চায় নাই। এখন আপনি বলবেন এটা যে আমি অমুক জনকে দায়িত্ব দিয়েছি সে পারে নাই, সে যে পায় নাই এটা আপনি বুঝেন না? এটা বুঝতে আপনার 4 মাস লাগে? শুনুন, আমি একটা কথা বলি, আপনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আপনাকে আমি দায়িত্ব দিলাম যে ভাই আমার এই নতুন একটা গাড়ি কিনছি, আপনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, এই গাড়িটা আপনি চালান, আমি চিটাং যাব। আপনি বললেন যে ভাই আমি তো গাড়ি চালাতে পারি না। আমি বললাম, না না না, আপনাকে আমি বিশ্বাস করি পারবেন। আপনি শুরু করে দিলেন, ওই গাড়ি যাব, আপনি মরবেন, আমারও মারবেন, সবাই যাবে। তো আপনার বলতে হবে আমি উঠবো না, 1000 ধাক্কালেও আমি ওই দায়িত্ব নেব না। আর যদি দায়িত্ব নেই আপনি, তাহলে আপনাকে গাড়ি চালানো শিখতে হবে ভাই। আপনি কত ভালো মানুষ এটা ইম্পর্টেন্ট না, আপনি কতটা সক্ষম সেটা ইম্পর্টেন্ট। কারণ আপনার অক্ষমতার উপর কিন্তু পুরা গাড়ির লোকের জীবন নির্ভর করতেছে, এইখানে পুরা দেশের মানুষের জীবন নির্ভর করতেছে। একেবারে পরিষ্কার। আবারও আসতে চাই ডক্টর এস এম মাসুদুজ্জামান রিপন আপনার কাছে, ভাইস চেয়ারম্যান বিএনপি। বলেছিলাম যে সিলসিলাটা চলছিল, আপনি বলছিলেন অতীতের সিলসিলাই আসলে এখনও যারা মেম্বার অফ পার্লামেন্ট তারা, আপনাকে প্রশ্ন করেই গিয়েছিলাম যে হাসিনার আমলের আমি বলতে চেয়েছি যেটা সেটা হচ্ছে যে আপনার এই যে মানুষের আকাঙ্ক্ষা, আগের এমপিরা ঢাকা সেটেল থাকতেন, একবার এমপি হয়ে গেলে তারপর তাদের অভিজাত এলাকায় বাড়িঘর হয়ে যায়, আর তাদের আর এলাকায় পাওয়া যায় না। সোজা কথা, শুধুই ওই চিফ গেস্ট হইতে আসেন দেশে, নিজের বাড়িঘরও থাকে না, মানুষের বাড়িতে খান। তো তারপরে তাদের ছেলে মেয়েরও সেভাবে আসে না। আর আপনি কত পার্সেন্ট জন্য বলেন ব্যবসায়ীরা? 70%। তো এই জাতীয় লোক দিলে তো তাদের ছেলে মেয়েদের সাথে জনগণের কোনো সম্পর্কও থাকে না। আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে যে যেহেতু প্রতিটি পরিবর্তনের মধ্যে মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, যেটা মাসুদ কামাল যেটা মানে এখন স্ট্রেস দিয়ে যেটা বলেন যে জনগণ চেয়েছে হাসিনাকে খেদাইতে, বাংলা কথা, যাতে সে পালায়, তাই তো? আচ্ছা, কেন খেদাইতে চায়? একটা শাসককে, একটা সরকার প্রধানকে তার প্রতি মানুষের এত ক্ষোভ থাকে কেন? প্রথম ক্ষোভ থাকে তার দুঃশাসন, মিসরুল, তার মিসরুলের প্রতি মানুষের ক্ষোভ থাকে। তিনি নির্বাচন ঠিক মতো দিতেন না, জনগণকে তাদের প্রতিনিধি বেছে নিতে দিতেন না, তার সরকার কাউকে জবাবদিহি করতো না, জনগণের সম্পদ লুণ্ঠন করতো, একটা লুটেরা নেক্সাস, লুটেরা চক্র তৈরি করতেন, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার বিদেশে পাচার করে দিতেন। এবং এটা যখন টিআইবি বলেন, ইন্টারন্যাশনাল রিপোর্ট থেকে যখন জনগণ জানতে পারে যে বাংলাদেশ থেকে 17 বছরে $250 বিলিয়ন, $250 বিলিয়ন দেশ থেকে পাচার হয়ে গেছে। আপনি গণতন্ত্রের কথা বলেন, মানে মকারি করেন, আপনি গণতন্ত্রের প্র্যাকটিস করেন না, আপনি দিনের ভোটটা রাতে করে ফেলেন, আপনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আপনি সেনাবাহিনীকে ব্যবহার করবেন আয়নাঘর বানানোর জন্য। ওই যে ছোটবেলা একটা কবিতা পড়তাম, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা করার জন্য আপনি সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান, যারা আমাদের প্রতিরক্ষা বাহিনী, যাদের কিনা আমরা গর্ব করি, আমাদের প্রাইড ফোর্স, সেখানে আপনি আয়না ঘর বানাবেন, সেখানে দু একটা জানোয়ার বানাবেন। ওই যে জেনারেল হাসান টাসান, ব্রিগেডিয়ার হাসান টাসান কয়েকটা ছিল, এসব জানোয়াররা এই সমস্ত কাজকর্ম করবে, বিরোধী পক্ষকে নেবে, কারো হত্যা করে ফেলবে, তার গুম করবে, কারো বুড়িগঙ্গে পাঠাবে, কাউকে বিদেশে পাচার বিদেশে ঠেলে পাঠিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি। তো এটা তো একটা প্রধানমন্ত্রীর কাজ না, জানোয়ার তৈরি করা তার কাজ না, প্রতিষ্ঠান ধ্বংস করা তার কাজ না। পুলিশের জানোয়ার তৈরি করবেন, বেনজির মতো লোক তৈরি করবেন, বেনজির আবার কতগুলো সাব জানোয়ার তৈরি করবে। হ্যাঁ, এই যে লোকগুলো তারা তৈরি হয়, তারা শত শত কোটি টাকার মালিক হয়, অবৈধ পয়সা ইনকাম করে। শেখ হাসিনা সারা দেশের প্রতিষ্ঠানগুলোকে, সেটা সেনাবাহিনীকে ভাঙতে, আপনার ইনস্টিটিউশনকে আপনার ইমেজ শ্যাটার্ড করতে চেয়েছে,
পুলিশকে করেছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে করেছে, জুডিশিয়ারিকে করেছে। যেই দেশের জুডিশিয়ারির অ্যাপিলেট ডিভিশন, এস আলমের কথা বোধহয় প্রিন্স বোধহয় তুলেছিলেন বোধহয়। তো যাই হোক, তো এস আলমের ব্যাপারে তার দুর্নীতি, তার টাকা পাচারের বিষয়টা যাতে তদন্ত না হয়, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন ডাইরেক্টিভস দেয় যে করা যাবে না। কত বড় দুর্বৃত্তর চেলারা ওইখানে বসা, এস আলমের পেইড এজেন্টরা অ্যাপিলেট ডিভিশনে বসা ছিল, আই মাস্ট সে। তো তাহলে আপনি বিচার বিভাগকে আপনি ধ্বংস করে দিলেন। একটা বিচার বিভাগের হায়েস্ট মানে বেঞ্চ, অ্যাপিলেট ডিভিশন, তারা একটা লুটেরা, তার একটা অর্থ পাচারকারীর পক্ষবলবতা, তার পেড এজেন্ট হিসেবে কাজ করে। আপনি কোন প্রতিষ্ঠানটাকে ভালো রেখেছেন রে ভাই? ল অ্যান্ড অর্ডার নাই, নিরাপত্তা নাই, খুন গুম রাহাজানি, টাকা পাচার। পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তি, একটা গ্রুপ একটা বিজনেস গ্রুপ 7টা ব্যাংকের মালিক হয়েছে, এটা কোনো পৃথিবীর, এটা যে অকার্যকর রাষ্ট্র যেসব দেশগুলোকে আমরা বলি, সেই সব দেশে এই ইতিহাস নাই। বাট এবং সেটা রাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে এই কাজগুলো করেছে। জনগণ যখন বুঝতে পারলো যে একে ভাগানো ছাড়া, একে খেদানো ছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই, আদারওয়াইজ আমরা আর ভোট দেখতে পাবো না, আদারওয়াইজ আমাদের ব্যাংকগুলো থাকবে না, আমাদের সঞ্চয় থাকবে না, আমাদের দেশ থাকবে না। যে দেশের প্রধানমন্ত্রী বলেন যে, যদি বলেন যে ভারতকে এত কিছু দিয়েছি সারা জীবন মনে রাখবে, এটা কি আপনাদের জনগণ দায়িত্ব দিয়েছে নাকি এত কিছু দিয়ে দেওয়ার? যে দেশের শাসক দলের সেকেন্ড ইন কমান্ড আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন, কারণ এখন তো নিষিদ্ধ, ওবায়দুল কাদের বলে আমরা আছি তো দিল্লি আছে, দিল্লি আছে তো, মানে স্লোগান দিল্লি আছে তো আমরা আছি। কত বড় দেশদ্রোহী টাইপের কথা। কখনোই তো বলেন যে জনগণ আছে তো আমরা আছি, বিকজ জনগণ তো তাদের সাথে ছিল না। একটি সরকার কত বড় দেউলিয়া হয়ে গেলে তাকে জনগণকে থ্রেট করতে হয়, উই ডোন্ট কেয়ার, তোমাকে আমরা ভয় পাই না, আমার সাথে দিল্লি আছে, আর দিল্লি যতক্ষণ আছে আমরা আছি, আমাদেরকে তুমি তলাতে পারবা না। এই জায়গাটা এই সব কারণে জনগণ বললো দিল্লি আছে, দেখ বেটা আমরা কারা, আমরা তাহলে দেখাই দেই, জনগণ উই দ্য পিপল, আমরা দেখাই দেবো। জনগণ মাঠে নামছে, যেটি দেখিয়েছে, তাই না? আপনি প্রশাসনের কথা বলেন, সেই দেখানোটার চূড়ান্ত ম্যানিফেস্টেশন ঘটেছে ডিউরিং জুলাই অগাস্ট, এই 36 ডেজে। এবং ফাইনালি একটা মাফিয়া গভর্নমেন্টের, আই ডোন্ট সে দেম ফ্যাসিস্ট গভর্নমেন্ট, ফ্যাসিস্টও অনেক সময় আপনার দেশপ্রেম থাকে। আপনি যদি হিটলারের কথা চিন্তা করেন, আমাকে একটা মিনিট দেন, হিটলারকে আপনি ফ্যাসিস্ট বলেন, হিটলার তো একটা দেশপ্রেম ছিল, সে তার জার্মান জাতি, জার্মান স্বার্থকে সে, হ্যাঁ জার্মানের প্রধানত করতেছে সারা পৃথিবীকে সে, তার মধ্যে এই কাইন্ড অফ দেশপ্রেম ছিল। সেটা যদিও ভয়ঙ্কর জাতীয়তাবাদ, এটা সাপোর্ট করার মতো না। আপনি ইটালির মুসোলিনিকে আপনি ফ্যাসিস্ট বলেন, ইটালির মুসোলিনি কখনই ইউরোপের আরেকটা দেশকে বলে না যে এত কিছু দিয়েছি সারা জীবন ইটালিরে মনে রাখবো, আমারে মনে রাখবো, বলে নাই, টাকা পাচার করে নাই। ফ্যাসিস্ট অনেক দেশেই যারা ফ্যাসিস্ট হয় তারা টাকা পাচার করে না, লুণ্ঠন করে না, তারা এই মানে ডাকাতি শাসন করে না। কিন্তু শেখ হাসিনা সেটা করেছেন। তিনি যেটা করেছেন তার শাসনের মধ্যে, এটা ইউ ক্যান কম্পেয়ার উইথ দ্য মাফিয়াজম, মাফিয়াতন্ত্রের সাথে আপনি একমাত্র মেলাতে পারেন। আমি যে কথাটি আপনার মানে হিটলারের প্রসঙ্গে বলছিলাম, কেউ এখন ইনিয়ে বিনিয়ে, এটা তো পার্লামেন্ট না, মানে কেউ উপস্থিত না থাকলেও তার ব্যাপার বোধ বলা যায়। ডক্টর কামাল হোসেন, যিনি আওয়ামী লীগ শাসন আমলে, শেখ হাসিনা বলে এত নিগৃহীত হচ্ছেন, সম্মানিত মানুষ, তার কন্যার নামে আমি সম্প্রতি মানে সোশ্যাল মিডিয়াতে পত্রিকায় দেখতে পেলাম যে তিনি বলেছেন আওয়ামী লীগকে অ্যাজ এ হোল অর্গানাইজেশন, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা যায়? আওয়ামী লীগ, আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই, ইয়েস করা যায়। হিটলারের যে দলটি ছিল নাজি পার্টি, অ্যাজ এ হোল নাজি পার্টির সব সদস্য মানুষকে গুলি করতে আসে নাই, নাজি পার্টির সব সদস্যরা জনগণের বিরুদ্ধে বোম্বিং করে নাই, কিন্তু অ্যাক্ট অফ নাজি পার্টি এটাকে সাপোর্ট করেছে সেখানকার ব্যুরোক্রেসি, যেটা বাংলাদেশের ব্যুরোক্রেসি একটা বড় অংশ করেছে, সেনাবাহিনী কেউ এই কাজটা করেছে, পুলিশের লোকরা এটা করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করেছে, সাংবাদিকদের মধ্যে করেছে। তো এই যে আওয়ামীপন্থী যারা এই মাফিয়াতন্ত্রকে, এই ফ্যাসিস্টকে যারা সহযোগিতা করেছে, এই কাজগুলো তো রীতিমতো মানবতা বিরোধী অপরাধ। সুতরাং এটার তো দায় তাকে নিতে হবে। এই লোকগুলো যদি, এই মিডিয়ার এই সমস্ত লোকজন, এই প্রশাসনের এই লোকজনগুলো
তাই না? আইনজীবীদের মধ্যে কিছু লোকজন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মতো লোকজন, এই লোকজনগুলো যদি এই অপকর্ম করে যদি শেখ হাসিনাকে আরো পল্লবিত না করতো, আরো শক্তিমান করে না তুলতো, তাকে উৎসাহ না দিত, এনকারেজ না করতো তাহলে শেখ হাসিনা এতটা করতে পারতেন না। আমরা কি এরশাদের আমলে দেখিনি আমাদের ছাত্র জীবনে এই সুপ্রিম কোর্টের আইনজীবীরা সারিবদ্ধভাবে 2 লাইনে দাঁড়িয়ে মানে 1-1.5 হাত লম্বা একটা ব্যানার নিয়ে তারা প্রতিবাদ করেননি? উনি কাউকে রাস্তায় দাঁড়াতে দিতেছেন? ওই যে যেটা মাসুদ কামাল সাহেব বোধহয় বললেন যে আপনার একটা দালাল শ্রেণীদের মানে ওই যে বললেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশনভুক্ত হতে চান না বলে এই 5 আটা, উনি তো কতগুলো 5 আটা দালাল তৈরি করেছেন সমস্ত শ্রেণীতে, পেশাতে, সরকারি চাকরিতে, সব 5 আটা কতগুলো প্রাণী তৈরি করছেন। এগুলো মানুষের পর্যায়ে ছিল না। সুতরাং আমি কামাল হোসেন সাহেবের কন্যা সারা হোসেনের উদ্দেশ্যে যেটা বলতে চাই, বা এই জাতীয় ধারণা যারা প্রেসক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই স্ট্রেইট, সেটা হচ্ছে আওয়ামী লীগের এই কর্মকাণ্ডকে যারা সমর্থন করেছেন, এই সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে মানবতা বিরোধী, সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে ফ্যাসিবাদকে সমর্থন যোগায়, এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে মাফিয়াতন্ত্রকে সমর্থন করে। সুতরাং এই কর্মকাণ্ডর দায় সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অবশ্যই 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 বহন করতে হবে। এর মধ্যে অন্য কোনো যুক্তি নাই। অসংখ্য ধন্যবাদ। আসতে চাই রহিন হোসেন প্লিজ ভাই আপনার কাছে। অনেকগুলো জায়গা নিয়ে এসছেন, আওয়ামী লীগের শাসন আমলের অনেকগুলো বিষয়কে উপস্থাপন করেছেন আসুজ্জামান রিপন ভাই। আমি যদি বলতে চাই প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, এই জায়গাগুলোতে জন আকাঙ্ক্ষা, মাসুদ ভাই যদিও ডিফার করবেন এই জায়গাটায়, প্রশাসনের যে ধরনের পরিবর্তন মানুষ আকাঙ্ক্ষা করেছিল বা প্রত্যাশা করেছিল, বিচার বিভাগের যে আকাঙ্ক্ষাগুলো মানুষ প্রত্যাশা করেছিল, সেই জায়গাগুলো কি এই সরকার আশানুরূপভাবে সামনে আনতে পেরেছে? আমার স্ট্রেট 2টা বক্তব্য এই সরকার বলার আগে বলি যে বিগত দিনে যারা অন্তর্বর্তীকালীন সরকারের নামে ছিল, এই সুযোগটা তাদের সামনেই প্রধানত অনেক বড় করেছিল। তারা তো এটা উল্টা কাজ করেছে। কি করেছে? আমি তো দেখলাম পার্লামেন্টে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আগের সরকার ছিল ওই জামাত আর এনসিপির সরকার, অন্তরে এনসিপি আর কি বলে কিনারে জামাত। যদিও আমাকে ব্যক্তিগত হয়ে বললে আমি উল্টাই বলি, আসলে জামাত পরিচালিত ওই জায়গা। তা সেই জায়গাতে বরঞ্চ তারা দলীয়করণ সহ নানা জায়গায় যে প্রভাব বিস্তার করেছে আপনি একে একে দেখতে পাবেন। সুপ্রিম কোর্টে দেখলেন না, যেভাবে পদত্যাগ করার পরে বোঝা গেল ওরা সব জামাতপন্থী। আমি তো বিএনপি নেতাদের কাছে শুনেছি, আমাকেই বলেছে আগে যে ভাই একটা ভিসি মানে জাহাঙ্গীরনগর, উনি ছাড়া বাংলাদেশে কোনো ভিসি আমাদের নাই, অল জামাতে ভিসি। ডিসি ওগুলো তো ডিসি থেকে শুরু করে এগুলো জেলায় বাংলাদেশে তো কোনো গোপনটা না, এবং তাদের ভূমিকা সবই জানা যায়। তাই অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেনি, আমি এই ধারাবাহিকতা এসে সরকারের যেহেতু 4 মাস এখনো বলার সময় আসে নাই, কিন্তু আমরা যেটা দেখতে চাই সেইটা সরকার দেখাবে নাকি ওই একই পথে হাঁটবে, সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আরো এসালাম তৈরি করবে না এখনো পর্যন্ত আমি বললাম, কিন্তু প্রশাসনের দলীয়করণ, একটা যেমন ধরেন দলীয়করণ আছে বিশ্ববিদ্যালয়গুলোতে, এখন সকল বিএনপি পন্থী যারা শিক্ষক তাদেরকে ভিসি বানানো হয়েছে। আসছে একটু বলতে দেন। প্রথম কথা যেমন ধরেন এই যে পত্রিকায় দেখলাম আজকে না কালকে যে আমাদের ঋণ খেলাপির যে আমরা দেখলাম ভলিউম, এইখানে অল্প দিনেই 1 লক্ষ কোটি টাকা ঋণ মৌকুব হতে যাচ্ছে। কাদের হবে বুঝে নেন। আপনি ঋণ খেলাপি হলে আপনি মোনাজাত করতে পারেন যে আপনার জন্য খুব ভালো খবর আছে। 1 লক্ষ কোটি টাকা পত্রিকার খবর। তার মানে আপনি কিন্তু কোথায় যাচ্ছেন হয়তো সময় একটু লাগবে বুঝতে। আপনি ঠিকই বলেছেন। আপনি এখনো সংবাদপত্র মহল দেখেন কি ঘটতেছে, আপনি শিক্ষক মহল দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন। এমনকি মাঝে একটা পুলিশকে আমরা দেখলাম না, তিনি জাতীয়তাবাদী পুলিশ, আগে লীগের পুলিশ। এখন এই জায়গাগুলো বিএনপি নামক দলটি ঠেকাবে না ওইটা করবে, সেইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আমি একটা রেফার করি কথাটা। বিএনপির জেনারেল সেক্রেটারি, সিনিয়র রাজনীতিবিদ, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের কথা বলছি। আমি কোট করে শব্দটা বলি, 25শে নভেম্বর দিনটা নানা কারণে আমার মনে আছে। এই আপনাদের টিভি সাংবাদিকদের একটা প্রোগ্রামে আমরা ছিলাম চিনমৈত্রীতে, উনিও ছিলেন, আমিও একজন ছিলাম। উনিও এখানে একটা বক্তৃতা করেছিলেন, অনেক বক্তৃতা। একটা পয়েন্ট দেখেন, বলছে যে এই যে সাংবাদিক আপনারা অনেক সময় আমরা না চাইলেও আপনারা সাইডে এসে দলীয় হয়ে যেতে চান, এটা কেন হন আপনারা?
আমি জানি না বিএনপি এটাকে প্রশ্রয় দেবে না নিজেদের স্বার্থে আবার ওই কাজগুলো করাবে। এইটা বিএনপি মানে যেহেতু ক্ষমতায় আছে বলে বিএনপির আলোচনা হচ্ছে, লক্ষণ কি সেই বলে? কাজ যদি না এখনো পর্যন্ত এই সব ক্ষেত্রে আমি বললাম 4 মাসে হয়তো বলাটা সব যায় না, কিন্তু খুব একটা শুভ লক্ষণ এখনো দেখা যাচ্ছে বলে আমার কাছে মনে হয় না। আপনি ভিন্ন জায়গায় দেখলে আমরা এগুলো দেখতে পাই, কিন্তু আমরা প্রত্যাশা করব যে কথাগুলো এখনো তারা বলছে, যদি এখন তাদেরকে আবার বলাটাও আমি কিভাবে জানি না, কেন এই কারণে বলি, আমরা দেখছি সরকার বলছে, দল নামক বিএনপির কাজটা তো আমি দেখছি না। দল এবং সরকার একাকার জায়গাটা আগেও আমরা অন্য জায়গাগুলো দেখছি। এইটা যদি হয় তাহলে কিন্তু ক্ষমতায় টিকে থাকতে হলে আবার ওই ঠ্যাঙাড়ে বাহিনীর সাথে থাকতে হবে, ওই আমলা নির্ভরতার পক্ষে থাকতে হবে, বুঝছেন? সুতরাং যদি দলীয় কতকগুলো তার আকাঙ্ক্ষাও থাকে, আমি আকাঙ্ক্ষা সব শব্দটা নিলাম, সেইটাও কিন্তু আপনি বাস্তবায়ন করতে পারবেন না, এটা মনে রাখতে হবে। কারণ আপনার বাইরেও যে ফোর্স আছে সে তো আপনাকে প্রতি মুহূর্তেই আর একটা সংকটের দিকে নিয়ে যেতে চাইছে, এবং তারা তো বাংলাদেশটাকেই মানে না, তারা তো আরো বড় সংকট তৈরি করে মনে করে একাই যেন সবকিছু করে ফেলবে, কিন্তু তারা প্রকারান্তরে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশকে একটা সংকট তৈরি করতে চায়। সুতরাং সেই জায়গায় এই সরকারের সামনে এই যে জুলাইয়ের, ঠিক আছে, এক একজনের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এই যে দীর্ঘ সময় লড়াইয়ে ওই দলটি এবং তার একটা জোট ছিল, তাদের বামপন্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে তারা করবে সেটা আমরা প্রত্যাশা করি না, কিন্তু তারা যে পরিবর্তনের কথাগুলো বলেছিল, তারা যে ব্যবস্থা বদলের কথা বলেছিল, তারা যে ডেমোক্রেসি সাস্টেনেবল হোক এই কথা বলেছিল, এমনকি ব্যক্তিগতভাবে আমার সাথে আলাপচারিতা আমি বলতে পারি, কারণ আমাদের তো জোটে ছিলাম না, যে তারা অনেকে খুঁজতে চেয়েছিল যে আচ্ছা ঠিক আছে আমরা তো ভাই মুক্তবাজার এগুলো চাই, এর মধ্যেও গণতন্ত্র কিভাবে একটু এস্টাবলিশড করা যায়, আমরা যে ইকোনমিটা আফোল্ড করি সেই ইকোনমির মধ্যেও কিভাবে একটা এস্টাবলিশড ইকোনমির ধারায় চলা যায়, নানা সময় কথাবার্তা হয়েছে। তারা সেই ভূমিকাটাই যাচ্ছে কিনা সেইটা দেখার উপরে নির্ভর করছে যে তারা আগের পথে হাঁটবে না মানুষের আকাঙ্ক্ষা কিছুটা হইলেও পূরণের পথে আগাইতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আসতে চাই মাসুদ কামাল ভাই, আপনার প্রশ্ন করেই গিয়েছিলাম, এবার সাথে একটু যুক্ত করতে চাই যে